আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই আফিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, আজকেও আলোচনা করতে চাই এবং আলোচনার জন্য আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এরই মধ্যে স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন। তাদের সাথে শুরুতে একটু পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন জনাব আখতারুজ্জামান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আলোচনা শুরু করছি আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে শুরু করি। যেহেতু আজকে একটি বিষয়ে খেয়াল করেছেন নিশ্চয়ই, প্রধান উপদেষ্টার যে জাতিসংঘের যে দল, সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে বা আলোচনা হয়েছে। টিআইবি এটি নিয়ে একটি প্রশ্ন করেছেন, যাতে টিআইবি বলছে জাতিসংঘে এত বড় প্রতিনিধি দলের সুফল কি সেটি জানতে চেয়েছেন। পতিত কর্তৃত্ববাদী সরকারের চর্চা অনুসরণ করে অন্তর্বর্তী সরকার ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশাল সংখ্যক প্রতিনিধি পাঠানো ব্যতিক্রমী দেশের তালিকাভুক্ত হওয়ায় বিব্রতকর রেকর্ড অব্যাহত রাখার গভীর হতাশা প্রকাশ করেছে টিআইবি সংগঠনটি। একটু আপনার কাছে জানতে চাই, 104 জনের বহর কতটা প্রয়োজনীয় ছিল বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক রাশেদ খান এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যখন আমরা দেখছিলাম যে 6 জন, আপনার প্রথমত 3 জন রাজনৈতিক ব্যক্তিবর্গকে সাথে নেবেন, পরবর্তীতে 6 জন, তখন আমরা ফেসবুকেই এক শ্রেণীর মানুষকে বলতে শুনেছিলাম যে ইতিহাসের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আপনার নিয়ে, যে টিম নিয়ে সফর হচ্ছে। তো আমরা এই ঘটনাটাও জানতাম না যে আসলে এত বড় টিম, 104 জনের মধ্যে 6 জনকে আমরা চিনি, বাকি বেশিরভাগই আমরা দেখছি কলাকুশলী এবং সরকারের আভ্যন্তরীণ ব্যক্তিবর্গ, এবং এর মধ্যে অনেকে আছে প্রোটোকল অফিসার। তো আমাদের কাছে যে বিষয়টা মনে হয়েছে যে বাংলাদেশে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, এবং ঠিক 1 বছর আগে অধ্যাপক ইউনূস যখন জাতিসংঘে যান, তখন তাকে ঘিরে যে একটা পরিবর্তন সারা বিশ্বের মানুষের মাঝেই, বাংলাদেশ কিনা যারা কনসার্ন এবং বাংলাদেশের আভ্যন্তরীণ যেই সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সবার মধ্যে একটা বড় প্রত্যাশা ছিল যে অধ্যাপক ইউনূসের হাত ধরে হয়তো বাংলাদেশ অনেক বড় কিছু অর্জন করতে যাচ্ছে বৈশ্বিক পরিসরে। কিন্তু আমরা 1 বছরের মধ্যেই দেখলাম যে তার যেই আপনার টিম এবং তার আশেপাশে থাকা যে ব্যক্তিবর্গ এবং ইনক্লুডিং হিমসেলফ, তারা আসলে এমন একটা জায়গায় এসে উপনীত হয়েছেন যে এটা সত্যিকার অর্থেই আমাদের একটা বড় লস হলো এই জায়গা থেকে, যে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে এ ধরনের যারা আপনার সিভিল সোসাইটি কিংবা অরাজনৈতিকভাবে পৃথিবীতে গ্রহণযোগ্য যে ব্যক্তিবর্গ, তাদের হাতে রাষ্ট্রকে একটি নির্দিষ্ট সময়ের জন্য, অথবা যদি কখনোই মনে হয় যে আপনি বাংলাদেশে এপিজে আবুল কালামের মতো ব্যক্তি কিংবা অতীতে যে বিচারপতি শাহাবুদ্দিনের মতো ব্যক্তিবর্গ, বিচারপতি হাবিবুর রহমানের মতো ব্যক্তিবর্গ, তাদের নেতৃত্বে বাংলাদেশে বড় পরিবর্তন ঘটেছে। কিন্তু আমরা অধ্যাপক ইউনূসের এই নেতৃত্বের যেই ফেলিউর দেখতে পাচ্ছি, অনেক বেশি আয়োজন করে এবং অল্প প্রাপ্তির জায়গাটা, এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। এবং আমি টিআইবির যেই আপনার কনসার্ন, এই কনসার্নের সাথে আমি ব্যক্তিগতভাবে একমত। আমার মনে হয় যে এই সরকার, বিশেষ করে অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের, যেহেতু আপনার এটা একটা রুটিন সফর, এটা আসলে প্রয়োজন ছিল না। আর একটা সবচেয়ে বড় বিষয় যেটা আমরা আসলে ওভারলুক করে যাচ্ছি, বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই যে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে যাচ্ছে, এবং পৃথিবীতে যদি আপনি শীর্ষ 10টি কি 15টি দেশ বলেন, যারা সরকার জনগণের চাপে ইসরায়েলকে কোনোভাবে স্বীকৃতি দিতে পারে না, ইসরায়েলের সম্পর্ক স্থাপন করতে পারে না, যে কোনো জায়নবাদী পলিসির সাথে সরকার নিজেকে দূরত্ব বজায় রাখতে হয়, সরকারের বিভিন্ন ক্যালকুলেশন থাকা সত্ত্বেও বাংলাদেশের জনগণের সেই চাপ উপেক্ষা করে আমরা দেখেছি যে, আপনি জানেন যে আগামী যে 81তম জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হবে, সেটার সভাপতি নির্বাচন হওয়ার জন্য এই বছর আমাদেরকে চূড়ান্তভাবে নাম দিতে হবে, যদিও পুরো নাম আগে দেওয়া হয়েছে।
আমরা দেখেছি সেক্ষেত্রে সারা বিশ্বের আপনার প্রায় 50টি দেশ এখন ফিলিস্তিনকে সাপোর্ট দিয়েছে এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, তাদের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের আপনার বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ইসলামের নাম যেভাবে আপনার প্রস্তাব করা হয়েছে, এবং আমার মনে হয় যে আমাদের যে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং মুসলিম বিশ্ব, বিশেষ করে প্যালেস্টাইনের প্রতি আমাদের যে সংহতি, সেই জায়গা থেকে অধ্যাপক ইউনূসের শাসনামলে, অধ্যাপক ইউনূসের সময়ে ফিলিস্তিন এবং বাংলাদেশ মুখোমুখি দাঁড়িয়ে যাবে বৈশ্বিক প্ল্যাটফর্মে, এটা খুব দুঃখজনক। এবং বাংলাদেশকে এই বিষয়টা বাংলাদেশের জনগণকে জানতে হবে এবং জনগণের এখানে মতামত আছে কিনা সেই জায়গাটার জবাব অধ্যাপক ইউনূসকে দিয়ে আপনার তৌহিদ ইসলামকে সামনে রেখে আগামী 81 অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্ব করবে কি করবে না, সেই নির্বাচনে যাবে কি যাবে না, সেই প্রশ্নের জবাব দিতে হবে। তো সেই ব্যাপারে আমরা মনে করছি শুধুমাত্র এই আয়োজন না, বরং এই আয়োজনের সাথে আরেকটা সত্য প্রকাশিত হচ্ছে বাংলাদেশের মানুষের সামনে, যে আমরা যাদেরকে আসলে আস্থা রেখেছিলাম, যাদের প্রতি মনে হচ্ছিল যে বাংলাদেশকে তারা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই না বহির্বিশ্ব ইতিবাচকভাবে তুলে ধরতে পারবে, আমরা দেখছি তারা বাংলাদেশকে একটি লজ্জাজনক অবস্থার মধ্যে ফেলে দিচ্ছেন। এটা খুব দুঃখজনক। আমরা মনে করি সরকারের পুনর্বিবেচনা করে যেতে এই সিদ্ধান্তগুলো। জি, রাশেদ খান, একটু আপনার কাছেও জানতে চাইছি যে আমরা এর আগের প্রধান উপদেষ্টার যে সফর, সেখানে 7 জনের কথা বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে, কিন্তু পরে দেখলাম আমরা প্রায় অর্ধশত। এবার 100-র বেশি সংখ্যক বহন নিয়ে প্রধান উপদেষ্টা গেলেন। কিন্তু তাহলে এর আগের সরকার বা শেখ হাসিনা সরকার 150-200 জন নিয়ে গেছেন, তিনি রাজনৈতিক সরকার হয়ে যদি 200 নেন আর অরাজনৈতিক সরকার হয়ে 100-র বেশি নেন, তো খুব একটা কি খারাপ করেছেন শেখ হাসিনা? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, শেখ হাসিনা যখন এরকম বিশাল বহর নিয়ে দেশের বাইরে গিয়েছে, শুধুমাত্র জাতিসংঘ সফর না, বিভিন্ন জায়গায় তিনি এভাবে গিয়েছেন, তখন আমরা সবাই সমালোচনা করেছি। তবে এইবার আসলে সমালোচনা করার সুযোগটা ছিল না, কারণ এটা ছিল গোপন। অর্থাৎ সরকারকে অনেকটা বলা হয় না যে অদৃশ্য শক্তি, অর্থাৎ সরকারের এই মিশনটা ছিল অদৃশ্য। মানে আমরা ভাবলাম যে হয়তো প্রধান উপদেষ্টা যাবেন, সাথে 2-1 উপদেষ্টা, এবং সাথে এই 3টি দলের আপনার 4 জন প্রতিনিধি। এরপরে কি করা হলো, এরপরে আরও 2 জন বাড়ানো হলো, এনসিপির 1 জন, জামাতের 1 জন। কারণ তারা দাবি করলো যে আমরা তো বিএনপির থেকে ছোট দল না, আমরা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছি এবং আমাদের ব্যাপক অবস্থান রয়েছে, সাংগঠনিক সক্ষমতা রয়েছে। সেই জায়গা থেকে তাদের এই দাবি পূরণ করলো। কিন্তু আমার কথা হলো যে সারাক্ষণ আপনি বলেন ইনক্লুসিভ সোসাইটি, অথচ দিন শেষে আপনি বৈষম্য উৎপাদন করলেন। অর্থাৎ এই সরকারের উপরে মানুষের যে আস্থার জায়গাটা ছিল, সেটা কিন্তু ভাটা পড়েছে। দেখেন, আমি একদম শুরু থেকে সরকারের সমালোচনা করি, যে কারণে এনসিপির নেতৃবৃন্দ বলেন, জামাতের বলেন, এমনকি ইসলামী আন্দোলনের তারা আমাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছে। অনেকে আমাকে যেটি বলেছে যে আমি নাকি জুলাই গাদ্দার। অথচ আজকে আমি দেখলাম ইসলামী আন্দোলনের একজন নেতা, খুব বড় নেতা, তিনি একটি বক্তব্য দিয়েছেন যে এই সরকার নোবেল পেয়েছে সত্য, মানে সরকার প্রধান, কিন্তু বাংলাদেশে তার অর্জন 0, মানে লাড্ডু পেয়েছে। এ ধরনের ভাষা ব্যবহার করেছে। এমনকি এনসিপির নেতৃবৃন্দ তো ব্যাপকভাবে সমালোচনা সারাক্ষণ করতেছেই, আপনিও খেয়াল করে থাকবেন। কিন্তু আমরা যখন সমালোচনা করেছি, আমাদেরকে নানানভাবে কটাক্ষ করা হয়েছে, আমাদেরকে জুলাই বিরোধী বলা হয়েছে, তাহলে আজকে কেন তারা সমালোচনা করছে? আবার যখন আপনাকে জাতিসংঘে নিয়ে যাচ্ছে, আপনি যা বলছেন শুনতেছে, তখন আপনি সমালোচনা করেন না। আপনার কি মনের ভিতরে একবার প্রশ্ন আসে না যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতায় বসিয়েছি? ঐক্যমত কমিশনে সেখানে প্রায় 32টি দল নিয়ে আলোচনা হয়। তাহলে আপনাদের 3টা দলের প্রতিনিধি নিয়ে যাচ্ছে, আর আপনারা বাকিদের চিন্তা করেন না, আর আপনারা দলীয় এজেন্ডা মানুষের সামনে তুলে ধরেন যে আপনারা ক্ষমতায় গেলে, আপনারা বড় হলে আপনারা এই করবেন। এগুলো তো ভাওতাবাজি। আপনার ভাবা উচিত ছিল যে এই অরাজনৈতিক সরকারের সফরে কোনো রাজনৈতিক দল যেতে পারে না। এটা তো খুব সহজ একটি হিসাব। আপনি জয়ের মাধ্যমে তো এই সরকারের উপদেষ্টারা কিন্তু বলেছে, এবং যখন সম্ভবত আমি যতটুকু শুনলাম যে প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে দে আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, মানে এই দলগুলো গভর্নমেন্টের পার্ট। তার মানে কি, এই যে এতদিন ধরে সরকারের যে ব্যর্থতা, যেটা আমি দেখলাম যে হাসনাত আবদুল্লাহ চমৎকার কথা বলেছে যে সরকারের সকল ব্যর্থতার দায় নিয়ে লাগছে এনসিপিকে। তো আপনি যখন সফরে যাবেন, আপনি দায় নেবেন না? বিএনপি, জামাত, এনসিপি 3টা দলকে এই সরকারের ব্যর্থতার দায় নেওয়া লাগবে, কারণ এই 3টা দল সব থেকে সুবিধাভোগী, আমরা কেউ সুবিধাভোগী না। বিএনপি, জামাত, এনসিপি, আপনাদের ভিতরে আপনারা দেখেন যে ব্যাপক আপনাদের ভিতরে বিভাজন, অনৈক্য, অথচ আপনারা তো ঠিকই এই এক সুরে, মানে আপনাদের এই সমতা পাইলে তো আপনারা বাকিদের ভুলে যান।
এটা তো ভাই আমরা আপনাদের ভিতর যা দেখি ঐক্যমত কমিশনে, আপনি বলেন গণপরিষদ, বিএনপি বলে হাইকোর্টে, আর আপনার জামাত বলে যে বিশেষ সাংবিধানিক অর্ডার। তো আমাদের কাছে তো মনে হচ্ছে এগুলো পাতানোর খেলা। আপনাদের ভিতর ঠিকই সম্পর্ক আছে, বাকিদের চিন্তা আপনারা করতেছেন না, তাহলে কিভাবে ইনক্লুসিভ সোসাইটির কথা বলেন? তো যাই হোক, এরপরে আসেন যে এই সরকার শুরুতে যখন দায়িত্ব নিল তখন কি বলেছিল? সরকার বলেছিল যে আমরা প্রতি মাসে আমাদের আর্থিক হিসাব দিব। দেখেন এখন কি অবস্থা, বিভিন্ন পত্রিকায় খবর বের হচ্ছে, যারা উপদেষ্টারা আছেন, সরকার ঘনিষ্ঠ যারা আছেন, তাদের মতন করে বিভিন্ন জায়গায় আর্থিক বরাদ্দ নিয়ে গেছে। তার এলাকার উন্নয়ন, বাকি আমার এলাকার উন্নয়ন লাগবে না। আমার ঝিনাইদহ, আপনি একটু যমুনা টেলিভিশনে সাংবাদিক আছে, খোঁজ নিতে বলবেন যে ঝিনাইদহ সদর থেকে কালীগঞ্জ পর্যন্ত যাওয়া যায় না, এরপরে যশোর, সেদিকে অবস্থা খারাপ। মানে এতটা ভাঙ্গা চোরা। আপনি ফরিদপুরের ভাঙ্গা দেখেন, মানে নাম ভাঙ্গা, সেখান থেকে যাওয়া যায় না। আমার বাসা তো ঝিনাইদহ, ফরিদপুর হয়ে যেতে হয়। মানে এত বাজে অবস্থা রাস্তাঘাটের। অথচ যারা উপদেষ্টা হয়েছে, যারা উপদেষ্টাদের সাথে সম্পৃক্ত, সম্পর্ক রয়েছে, বন্ধুমহল, এদের এলাকায় ব্যাপক উন্নয়ন প্রকল্প দেওয়া হচ্ছে। তো বৈষম্য কি হয়েছে? এই সরকার তো বৈষম্য কমাতে পারেনি, বরং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এই সরকার বেইমানি করেছে। এইভাবে বেইমানি তো আমরা প্রত্যাশা করি নাই। আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতাম, তখন আমার বিরুদ্ধে বিশাল বিশাল ফেসবুকে স্ট্যাটাস দিতে এনসিপির নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তো এখন আপনারা কেন দিচ্ছেন? তার মানে কি? তার মানে বুঝতে হবে যে আমরা শুরুতেই বুঝতে পেরেছি যে এই এনজিও মার্কা সরকারের দ্বারা কোনোভাবেই দেশের পরিবর্তন হবে না। তো আপনি সংস্কার বিচার করতে পারবেন না, তো ভাই আপনার 3 মাসের মধ্যে ক্ষমতায় থেকে নির্বাচনী ব্যবস্থা ঠিক করে নির্বাচন কেন দিলেন না? এতদিন আপনি সময় কেন নষ্ট করলেন? কি দরকার ছিল? কি সংস্কার হয়েছে? এই যমুনা টেলিভিশনের টক শোতে আসতে আপনি যখন পল্টন থেকে রওনা দিই, এই রাস্তার যে অবস্থা, একটি দেশের কি অবস্থা সেই দেশের ট্রাফিক সিস্টেম দেখলেই বোঝা যায়। আপনি 1 বছরে তো এই আর্থিক দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। যে পুলিশ আগে 1 লাখ টাকা ঘুষ খেত, এখন 5 লাখ টাকা খায়। আমার কথা এটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। আপনি এখনো পর্যন্ত যারা এই যে আওয়ামী লীগের ডামি এমপি ছিল 14, 18, 24 সালের, কয়জনকে ধরেছেন? কেন প্রোটেকশন দিচ্ছেন? কতিপয় উপদেষ্টা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তাদের সম্পদ পাহারা দিচ্ছে। আপনি বলেছিলেন যে প্রত্যেক মাসে আপনার সম্পদের হিসাব দিবেন, প্রত্যেকটা মিনিস্ট্রির। একটা মিনিস্ট্রি হিসাব দিয়েছে? দেয়নি। আর আপনি এখন 100 জনকে নিয়ে আপনি ওরাল দিচ্ছেন, মানে খুশি রাখার জন্য। মানে সরকারকে আপনার খুশি রাখার জন্য নাকি? এটা কি বাপদাদার সম্পদ নাকি যে আপনার মতন আপনি বন্টন করবেন? আপনি বিএনপিকে দিবেন, এনসিপিকে দিবেন, আর জামাতকে দিবেন, আর আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করবেন? হোয়াট ইজ দিস? জি, আমি এটা নিয়ে একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছ থেকে জানতে চাই। যে তালিকা 6 জন রাজনীতিবিদ রয়েছে, এর বাইরে বাকি যারা প্রায় 98 জন, তাদের সবাই প্রায় আমলা বলা যায়। তিনি যেটি বলছিলেন যে সবাই এই সরকারকে খুশি করতে হবে, এই সরকারকেও কেন আমলাদেরকে খুশি করতে হচ্ছে আসলে কেন? প্রথমত এই সরকার, আমরা যে অর্থে সরকার দেখি সে অর্থে এই সরকার সরকার না। এই সরকার একটা, আপনি বলতে পারেন একটা পরিষদ, যেটা আমরা উপদেষ্টা পরিষদ বলি। উপদেষ্টা পরিষদ মূলত আমলাতন্ত্রের মধ্যে একটা টিপ অফ দ্য আইসবার্গের মতো বসে আছে। তাদের পক্ষে আসলে এই গত 1 বছরে আমরা দেখি নাই যে তারা আমলাতন্ত্রের মিনিমাম সংস্কার করতে পেরেছে। এবং কিছু ক্ষেত্রে আমি বলবো যে, যেটা আমার ভাই রাশেদ খান বলছিলেন যে যখন উনি শুরু থেকেই অধ্যাপক ইউনূসের সমালোচনা করছিলেন, তখন তাকে অনেকেই বলছিল যে তিনি আসলে ভুল করছেন, অথবা জুলাই গাদ্দার কিংবা আদার্স। এখন আমাদের কাছে যেই বিবেচনাটা, সেটা মনে হয় বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর আমরা তো প্রায় 1.5 বছরের সরকার পাচ্ছি যদি ফেব্রুয়ারির দিকে যায়। প্রথম 6 মাস কিন্তু এটা অধ্যাপক ইউনূসকে ছাড়া বাংলাদেশের মানে পুনরুত্থান সম্ভব ছিল না। বাংলাদেশ এমন একটা অবস্থা চলে গিয়েছিল, আমাদেরকে সেই অবস্থাটা চিন্তা করতে হবে। এখন কিভাবে, এখন সিচুয়েশনটা একরকম, কিন্তু আপনার 5 অগাস্টের পর থেকে যদি আপনি ডিসেম্বর পর্যন্ত সময়টাও দেখেন, এই সময়টা বাংলাদেশে প্রায় প্রতিদিন, প্রায় প্রতি রাতে গুজব সৃষ্টি হতো যে আসলে ওরা আসছে, আপনার ত্রিপুরায় ভারত সৈন্য সমাবেশ করছে, ওদিক দিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি করছে। এটা কিন্তু সত্য ছিল যে অধ্যাপক ইউনূস তখন ঢাল হয়ে বাংলাদেশের গণঅভ্যুত্থানকে রক্ষা করেছে। এইটা অধ্যাপক ইউনূসের আমি পর্যাপ্ত সমালোচনা সত্ত্বেও এই সত্যটা আমাকে স্বীকার করতে হবে, কারণ ওই সময় যেই পরিস্থিতি ছিল বাংলাদেশে, তো আসলে বাংলাদেশের মানুষের মাথায় দ্বিতীয় কোনো নাম ছিল না। কেন ছিল না? কারণ এটা সবাই অনুমান করেছিল যে যেহেতু বাংলাদেশের যে পতিত শক্তি, তাদেরকে যারা আশ্রয় দিয়েছে,
এবং তাদের বৈশ্বিক যে একটা আপনার গেম প্ল্যান আছে, সেই গেম প্ল্যানে বাংলাদেশের ভেতরকার কোনো ব্যক্তি সে যতই শক্তিশালী হোক, তার পক্ষে বৈশ্বিক গেম প্ল্যানে আপনার মোকাবেলা করে নিজেকে টিকে রাখা সম্ভব ছিল না। তো আমরা যদি অধ্যাপক ইউনূসের সেই প্রথম 6 মাস 8 মাস সময়টা দেখি, তারপর আমরা যখন ঐকমত্য কমিশন গঠন হলো, ঐকমত্য কমিশন গঠনের মাধ্যমে আমরা দেখেছি তার পূর্বে যে আপনার সংস্কার কমিশনগুলো হলো, তো পরে আমরা যেটা দেখি যে আসলে সংস্কার কি, সংস্কারের যেই আমরা এই যে এখন যে আমরা যে বিষয়গুলোতে একমত হচ্ছি এবং এগুলো ভবিষ্যতে বাস্তবায়ন হবে বলে চিন্তা করছি, সেটি একটি বিষয়। রাশেদ খান আরেকটি অভিযোগ করেছেন যে এনসিপি সহ যারা রয়েছেন তারা আপনারা বৈষম্য বিরোধী সংগঠন থেকে উঠে আসছেন, অথচ বৈষম্য হচ্ছে সেটি আজকে গণমাধ্যমের খবর দেখলেও বোঝা যায়। সব উন্নয়ন কুমিল্লায় চলে গেছে, তিনি সেটিও অভিযোগ করেছেন। পাশাপাশি এখন আপনারা সরকারের সফরে থাকার ক্ষেত্রে বাকি দলগুলোর খোঁজ নিলেন না, যারা আপনাদের সাথে জুলাই যোদ্ধা হিসাবেও সামনে ছিল। তো সেটি কি আসলে কতটা মানানসই? বা এখন প্রথমত হলো যে আপনি প্রথম সফরের বিষয়টা বলি। সফরে যে আপনার প্রথম 3 জন ছিল, 3 জনের পরে এটাকে যখন 6 জন করা হলো, তো এখানে তো আমাদের কোনো হাত নেই, যে এমন না যে আমরা প্রেসার দিয়েছি যে আমাদেরকে, যেটা রাশেদ খান বলল যে বিএনপি থেকে 2 জন হলে আমাদের থেকে কেন 2 জন নয়। আমার জানা মতে এরকম কোনো আর্গুমেন্ট অথবা এরকম কোনো প্রস্তাব কোথাও ছিল না। এখানে শেষ মুহূর্তে আমরা জানতে পেরেছি ইভেন আমাদের যে দ্বিতীয় ব্যক্তি তাসনিম, যারা তখন বেলজিয়ামে ছিল, সেখানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আরেকটা সফর ছিল, সেখান থেকে সে ঢাকায় ল্যান্ড করার কয়েক ঘন্টার মধ্যেই আবার সে এয়ারপোর্টে যেতে হয়েছে। এই একটা অবস্থায় আমরা আসলে মানে বুঝতে পারছি না যে এটা আসলে আমাদেরকে কোন জায়গা থেকে এটার দায় নিতে হবে। দ্বিতীয়ত হলো যে এখন গভর্নমেন্ট সামহাও আপনাকে পিক করছে, এখন আপনি তখন আর্গুমেন্ট করতে পারেন যে না আমি হয়তো যাব না, আমাকে আরও দলগুলোকে ইয়ে করা হোক। কিন্তু মূলত বাংলাদেশে এখন আমরা যদি দেখি যে আপনি বাংলাদেশের রাজনৈতিক যে ল্যান্ডস্কেপ দেখেন, ল্যান্ডস্কেপে এখানে 3টা বলয় দৃশ্যমান। 3টা বলয়ের মধ্যে একটা বিএনপি নেতৃত্বের বলয়, একটা জামাতের নেতৃত্বের বলয়, আর অনেকগুলো রাজনৈতিক দল আছে যাদের ভাষা, যাদের আপনার চিন্তা ভাবনা এবং যাদের আপনি জেনারেশন ওয়াইজ চিন্তা করলে মনে হয় যে এখানে এনসিপি ইজ ওয়ান অফ দ্যাম। এখন গভর্নমেন্ট হয়তো সেই বিবেচনা থেকে নিয়েছে, তবে গভর্নমেন্টের এই জায়গায় একটা আপত্তিও আছে আমার। আজকে আমরা একটা সাইডলাইন বৈঠকে দেখলাম আমাদের আক্তার হোসেন এবং তাসনিম জারাকে অধ্যাপক ইউনূস পরিচয় করিয়ে দিচ্ছেন ঠিক এইভাবেই যে দোজ আর দ্য পিপল দে আর ফাইটিং ইন দ্য স্ট্রিট। সো আমাকে এই বিষয়টা অধ্যাপক ইউনূস কিন্তু তাদেরকে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে পরিচয় করার নাই। তো এই জিনিসটাও আমার কাছে, যে বিষয়টা একটু আগে বলছিলাম যে অধ্যাপক ইউনূস যেই অর্থে রাজনৈতিক দলের অংশীদারদের নিয়ে গিয়েছেন, কিন্তু তিনিও কিন্তু একটা দ্বিচারিত্রার আশ্রয় নিলেন। তিনি গত আপনার সফরে যেভাবে মাহফুজ আলমকে নিয়ে পরিচয় করে দিয়েছেন, না এই বছর মানে ডেফিনেটলি অল পলিটিক্যাল পার্টিজ আর ফাইটিং ইন দ্য স্ট্রিট ফর দেয়ার ওন কজ, কিন্তু এটা এমন না ধরেন মানে এই দুজনকে পরিচয় করে দে আর দ্য পিপল ফাইটিং ইন দ্য স্ট্রিট। সো আমার যে জায়গাটা সেটা হলো যে এনসিপি এইভাবে আপনার সিলেকশনের আপনার পক্ষপাতী না। আমরা বুঝতে পেরেছি। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব আখতারুজ্জামান বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম আমরা জাতিসংঘে বাংলাদেশের যে দল সেটি নিয়ে, একটু আপনার কাছেও জানতে চাই। সেই দলে বিএনপি মহাসচিবও রয়েছেন। আপনাদের এই সফরে আসলে যে প্রধান উপদেষ্টার সঙ্গী হওয়াতে প্রধান উপদেষ্টাকে বা এই সরকারকে বিদেশে সহায়তার বাইরে বিএনপির কোনো কূটনৈতিক অর্জন আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ এবং আমার 2 জন সহ আলোচক তাদেরকেও ধন্যবাদ। দেখেন, বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল, আর বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকারটি রয়েছে এই সরকারটি সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকারের কাছে উনি ক্ষমতা হস্তান্তর করবেন। ওনার এই উদ্যোগটিকে আমি সাধুবাদ জানাই যে বাংলাদেশের গণতান্ত্রিক যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে উনি জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন। আর বাংলাদেশের নির্বাচন অলরেডি নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে
যে বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী, জনগণ ভোট দেওয়ার জন্য মুখী আছে। 2014, 18 এবং 2024 সালে দেশের জনগণ ভোট দিতে পারেনি। এর মধ্যে নির্বাচন নিয়ে কিছুটা দু একটি রাজনৈতিক দলের একটু মতপার্থক্য, মতভিন্নতা রয়েছে। এর মধ্যে কেউ কেউ আন্দোলনে আছে, যেহেতু মানে আন্দোলনের কেউ কেউ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি বিজ্ঞতার পরিচয় দিয়েছেন যে সেই দলগুলিকে উনি একসাথে করতে পেরেছেন এবং ওনার নেতৃত্বে জাতিসংঘ অধিবেশন যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণকে একটি বার্তা দিতে পেরেছেন যে বাংলাদেশ যেভাবে জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, ঠিক তেমনিভাবে এই নির্বাচনী যাত্রায় সবগুলি দল ঐক্যবদ্ধ আছে। হয়তো ছোটখাটো কিছু মতপার্থক্য আছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা যদি বলেন একটু, রাশেদ খানের রেশ ধরে বলতে চাই, সেই জুলাই বিপ্লব কি শুধু 3টি দলের নেতৃত্বে হয়েছিল? না, আপনি দেখেন, আপনি যখন একটি মিটিং করবেন, এটা তো জনসভা না যে আসলে জনসভায় যে সবাইকে সম্পৃক্ত করা যায়। হয়তো 104 জনের সফরে বহরে যদি 6 জন জনপ্রতিনিধি থাকেন, এই উত্তরটি ডক্টর যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান রয়েছেন উনি ভালো দিতে পারবেন। তবে আমি আরও যদি ইনক্লুসিভ হতো, আরও যদি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা যেত, সেটা আরও ভালো হতো। তবে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি যাই করেছেন আমরা মনে করি যে আসলে সমালোচনার ঊর্ধ্বে উঠে এখন সামনে একটি নির্বাচন, গণতান্ত্রিক যাত্রা, এই গণতান্ত্রিক অভিযাত্রাকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ, ছোটোখাটো ভুল বোঝাবুঝিগুলি ঊর্ধ্বে উঠে আমরা আসলে এই নির্বাচন, সামনে যে আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনী যাত্রা সবাই একত্রিতভাবে সামিল হবে এবং নির্বাচন, জনগণের আকাঙ্ক্ষিত নির্বাচন, জনগণের সরকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অভিযাত্রায় সবাই একত্রিতভাবে কাজ করবে এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সরকারকে সহযোগিতা করবে। ছোট একটি বিষয় একটু আপনার কাছে জেনে নিতে চাই ছোট করে। এক কূটনীতিকের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যম খবর করেছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে জামায়াতকে ক্ষমতায় আসুক সেটি চায় এবং এর কারণ হিসাবে বেশ কয়েকটি দিক তারা দেখিয়েছে। আপনারা এর আগে ভারতকে বলেছেন যে তারা আওয়ামী লীগের দৃষ্টিতে ভারত বাংলাদেশকে দেখে, এখন আবার যদি জামায়াতের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখে, এটা কি আপনাদের কূটনীতিক ব্যর্থতা কিনা এক ধরনের? আমি মোটেই মনে করি না। আসলে ভারতের পত্রিকা কি বললো, ভারতের পত্রিকার বক্তব্যে বা মন্তব্যে বা শিরোনামে বাংলাদেশের রাজনীতিতে কোনো আসবে যাবে না। দেখেন, ভারত এমনই একটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা বন্ধু দাবি করে, কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ ফেসিবাদকে সহযোগিতা করে আসছে এবং ফেসিবাদী এই সরকারকে সব রকমের সহযোগিতা দিয়ে আসছে। এবং আপনারা এটা বাংলাদেশের মানুষ মানে খুবই দুঃখজনক হলেও সত্য যে যিনি এই দেশের 2000-এর অধিক মানুষকে নির্বিচারে গুলি করেছে জুলাই বিপ্লবে, এই হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, অনেক ভাই আমাদের অন্ধ হয়ে গেছেন, অনেক মা সন্তানহারা হয়েছেন, যারা এই নির্বিচারে জনগণের বুকে গুলি চালিয়েছে, সেই ফ্যাসিস্টকে সেই পার্শ্ববর্তী দেশটি আশ্রয় দিয়েছে। সুতরাং তারা বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশের গণতন্ত্রায়ন চায় না, বাংলাদেশের জনগণ বাংলাদেশ এগিয়ে যাক এটা চায় না। তো সুতরাং তারা বিভিন্ন রকম ফেব্রিকেটেড নিউজ, বিভিন্ন রকম প্রপাগান্ডা, বিভিন্ন রকম এগুলো তাদের পত্রিকায়, এগুলো ভারতের এগুলো রেওয়াজ, ভারত এগুলি করবে। এটা আসলে এগুলি আমরা এখন ভারতের কোন পত্রিকায় কি লিখলো সেগুলো নিয়ে আসলে আমি মুখ্য মনে করি না, আলোচনার মানে কোনো ইস্যু মনে করি না। এখন একমাত্র আলোচনা বাংলাদেশে একটি নির্বাচন, জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এখন এই নির্বাচনটা কিভাবে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ করা যায়, সবারই সেদিকে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এবং সকল মানুষ, জনগণের সেদিকেই নজর দেওয়া উচিত। একটু নির্বাচন নিয়ে রাশেদ খান একটু আপনার কাছে জানতে চাই। ইনোভেশন কনসাল্টিংয়ের একটি জরিপ গতকাল প্রকাশ হয়েছে, সেখানে বেশ কিছু বিষয় এসেছে, আমরাও সেটি নিয়ে কথা বলেছি। এটিও জানতে চাইছি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু জাতীয় পার্টির নির্বাচনে অংশ নিয়ে আপনারা মানে বাধা দেওয়ার ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি সরব, কনসাল্টিংয়ের জরিপে যেটি এসছে প্রায় 45% মানুষ পক্ষে বিপক্ষে যারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়, এবং আবার বিপক্ষেও রয়েছে একই সংখ্যক মানুষ, একদম দশমিক অল্প কিছু পার্থক্য রয়েছে। যদি জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়, আপনারা আসলে বাধা দিতে পারেন কিনা বা বাধা দিতে চান কেন?
ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছু উত্তর দিই। দেখেন, ভাই যেটি বললেন যে প্রথম 6 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আসলে বিকল্প ছিল না। তো আমরা যেন ওই হাসিনার ওই জায়গায় ফিরে না যাই যে অমুক ছাড়া বিকল্প ছিল না, কি হতো এটা আমরা কেউ জানি না। বাট আমরা যেভাবে আসলে হাসিনার পতন ঘটিয়েছি তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল না। আমরা সবাই মিলে যদি জাতীয় সরকারের সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে আজকে যে ব্যর্থতার কথাগুলো বলছি, দেখেন সবাই মিলে যখন সরকারে থাকা হতো, সবাই মিলে সংস্কার বিচারটা কিন্তু আমরা ভালোভাবে করতে পারতাম, এমনকি সবাই মিলে নির্বাচনটা গ্রহণযোগ্য করতে পারতাম। সুতরাং তিনি ছিলেন না, তিনি না থাকলে অনেক কিছু খারাপ হয়ে যেত, এই কথাগুলো বললে আমাদের ওই যে এক না একতন্ত্রের চিন্তার জায়গাটা চলে আসে। দ্বিতীয়ত উনি আরও বললেন যে তিনি ঢাল হয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন। আমি এটা স্বীকার করি যে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, সেটা আমাদের জন্য কাজে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে তার কাছে আমাদের যে আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল, সেটা তিনি কতটুকু রক্ষা করতে পেরেছেন। এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা যারা রয়েছেন, তারা কিন্তু অনেকেই বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আমি শুনেছি, ভাইও জানে, এমনকি ইসলামী আন্দোলনের নেতারাও বলে। এখন জামাতের নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সব থেকে বেশি প্রশংসা করছে। কিন্তু আমরা যখন সমালোচনা করেছি তখন জামাত এবং শিবিরের নেতারা আমাদের সব থেকে বেশি গালি দিয়েছে। দেখেন, এখন জামাত, শিবির, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল তারা এখন পিয়ার নিয়ে তারা মাঠে নেমেছে। আমার প্রশ্ন হলো যে আপনি পিয়ার ছাড়া ইলেকশন করবেন না, যখন আলোচনা শুরু হলো তখন কেন আপনি বললেন না? যখন বিএনপির পরে জামাতকে ডাকে তখন কি মনে হয় না যে এই সরকার আমাকে এত গুরুত্ব দিচ্ছে? তখন তো ব্যাপক প্রশংসা করেছেন। আর এখন সরকার এত খারাপ হয়ে গেল, জামাতের কোনো কোনো নেতা হুমকি দিচ্ছে যমুনা ঘেরাও করবে। তো আপনারা যমুনা তো শুরুতেই ঘেরাও করতে পারতেন, ওই সময় সরকারের সুযোগ সুবিধা নিয়েছেন, বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন, আর এখন সরকার হয়ে গেছে খারাপ, আপনাদের পেয়ার নামছে না, মানছে না। এই জন্য এখন ভাই যেটি বললেন যে দুইজনকে, তাদের দুইজন, উনি জানতেন না যে ওনাদের একজনকে নেওয়ার কথা, আরেকজনকে কেন নিল উনি জানতেন না। আমি যতটুকু জানি যে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে সরকারকে প্রচন্ড চাপ দেওয়া হয়েছে, যদি আরেকজনকে অ্যাড না করা হয় তাহলে এনসিপি এবং জামাত এটাকে বয়কট করবে। এই কারণে সরকার বাধ্য হয়ে আরেকজন করে অ্যাড করেছে। তারপরে তিনি বললেন যে এই মুহূর্তে বাংলাদেশে 3টা বলয় আছে, বিএনপি, জামাত, এনসিপি। দেখেন, এইটা আসলে সরকারের প্রতিষ্ঠিত বলাই। এনসিপি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে পারেনি। সারা দেশে আপনি খোঁজ নেন, নাহিদ ইসলাম নিজে বলেছে যে আমাদের যে সম্ভাবনা ছিল সেটার পুরোটা আমরা আসলে বাস্তবায়ন করতে পারি নাই, আমরা ওইভাবে সংগঠনটা তৈরি করতে পারিনি, এবং এটা বাস্তব। আপনি খোঁজ নেন এনসিপির কয়টা জেলা কমিটি আছে, কয়টা উপজেলা কমিটি আছে, অঙ্গ সংগঠনগুলোর কি অবস্থা। হ্যাঁ, তাদের সম্ভাবনা রয়েছে, তারা অতীতে ভবিষ্যতে হয়তো ভালো করবে, কিন্তু যে সম্ভাবনা, সরকারের যে সুযোগ সুবিধা তারা ভোগ করেছে, এর বিনিময়ে আসলে যত বড় হওয়ার কথা ছিল এত বড় তারা হতে পারেনি। সুতরাং তিনি যে বয়ানটা এস্টাবলিশ করতে চাচ্ছেন এটা সরকারের সুরের সাথে মিলে যাচ্ছে। এই কারণেই কিন্তু মানুষ বলে যে এনসিপি হচ্ছে সরকার ঘনিষ্ঠ দল বা সরকারের আশীর্বাদে গড়ে ওঠা দল। এরপরে আরেকটি কথা উনি বললেন যে অধ্যাপক ইউনূস কেন একটা দলকে তুলে ধরলেন, যেটা এর আগে মাহফুজকে তুলে ধরেছিলেন, এবার আক্তার এবং ডাক্তার জারাকে তুলে ধরলেন। দেখেন, এনসিপি যে সরকার ঘনিষ্ঠ দল, এটার প্রমাণ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার দিয়ে যাচ্ছেন। তো এই প্রমাণ তো রাশেদ খানকে দিতে হবে না, বাদশু ভাইকে দিতে হবে না। এবার সর্বশেষ আপনার যে প্রশ্ন, আপনি বললেন যে একটি জরিপ, এখন জরিপে তো আওয়ামী লীগের পক্ষে মানুষ থাকবেই। এদেশে তো আওয়ামী লীগ সব থেকে পুরাতন দল, আওয়ামী লীগের ভোট আছে, এটা সত্য। এখনো অনেকে আওয়ামী লীগকে অন্ধভাবে বিশ্বাস করে, এটাও সত্য। কিন্তু কথা হলো আওয়ামী লীগের নৈতিকতার জায়গাটা নাই। আওয়ামী লীগের যারা নেতৃত্বের জায়গা ছিলেন তারা অনৈতিক। হ্যাঁ, আওয়ামী লীগকে এখনো অনেকে পছন্দ করে, আমি অস্বীকার করছি না, অন্ধভাবে পছন্দ করে, এটা আছে, জরিপে থাকবে। কিন্তু আমরা যারা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যারা আমরা আমাদের যারা শহীদরা জীবন দিয়েছে, যারা এখনো পর্যন্ত আহত, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এখনো পর্যন্ত দেশের বাইরে চিকিৎসা নিচ্ছে, এই বিচারটা হওয়ার আগে কি আপনি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে পারেন? যদি দেন তাহলে আপনি এই জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি করবেন। ঠিক একইভাবে জাতীয় পার্টি, দেখেন আমি একটু উদাহরণ দিই, এই জুলাই এই আন্দোলনে তো সাধারণ মানুষও মারা গেছে। আপনাদের রাজনৈতিক দলের কর্মীদের সংখ্যার চেয়ে সাধারণ মানুষের সংখ্যাটা বেশি, যারা জুলাই আসলে শহীদ হয়েছেন। তো সেই সাধারণ মানুষ যদি মনে করে যে হ্যাঁ, তাদের সাথে অন্যায়ের পরও তারা আওয়ামী লীগকে ভোটে দেখতে চায়, কিন্তু তারা ভোট দিয়ে আবার প্রত্যাখ্যান করবে যে তাকে ভোটে হয়তো নাও দিতে পারে, সেটিও তো হতে পারে। তাহলে কিন্তু ভোটে আসতেই দিবেন না। জরিপে যারা ভোট দিয়েছে আওয়ামী লীগকে, তাহলে অ্যানালাইসিস করতে হবে তারা কি আওয়ামী লীগের কর্মী নাকি আসলে সাধারণ মানুষ। তো এই অ্যানালাইসিস করলে আমরা বুঝবো কোন সাধারণ মানুষ আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে। আওয়ামী লীগের পক্ষে লোক আছে, আমি তো অস্বীকার করছি না, কিন্তু কথা হলো সেই লোকগুলোকে রাজপথে নেমে বলছে যে আমরা আওয়ামী লীগকে, সাধারণ মানুষের কথা যেটি আপনি বললেন যে আমরা আওয়ামী লীগকে চাই। দেখেন, আওয়ামী লীগ যে অপরাধটা করেছে, মনে করেন যে আমাকে খুন করা হয়েছে, 5 জন মানুষ মিলে, কেউ আমার গলায় ছুরি চালিয়েছে, হাত ধরেছে, পা ধরেছে, মাথা ধরেছে। ঠিক একইভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, ছুরি চালিয়েছে, গলায় কে? আওয়ামী লীগ। জাতীয় পার্টির 14 দল মিলে হাত পা মাথা ধরেছে। তো এখন বিচার তো সবার হইতে হবে। আমরা কি বলছি? বিচারটা করেন, বিচার শেষ হওয়ার পরে
যদি মনে হয় যে আওয়ামী লীগের অমুক অমুক নেতাকর্মীরা কোনো অন্যায় করে নাই, তারা আলাদা নামে দল গঠন করে বাংলাদেশের রাজনীতি করবে, ঠিক জাতীয় পার্টির 14 দল। আমরা বলছি না যে চিরতরে তাদেরকে নিষিদ্ধ করেন, কিন্তু বিচারের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং বিচারের মাধ্যমে একটা চূড়ান্ত ফয়সালায় যেতে হবে। বিচারের পরে সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, তিনি কিছুটা শুরু করেছিলেন যে এনসিপির আপনি 3টি বলার কথা তিনি বলছেন যেভাবে হওয়ার কথা সেটি হতে পারেনি। আমরা দেখলাম যে জরিপের কথাটি বলছিলাম, সেই জরিপ এনারা এর আগে আরও দুবার করেছে, গতবার সেপ্টেম্বরে, ফেব্রুয়ারিতে, আবার এই সেপ্টেম্বরে। প্রতি জরিপেই দেখা যাচ্ছে এনসিপির অবস্থান ক্রমশ কমছে। এখন সবশেষ 4% মানুষ এনসিপিকে ভোট দেবে বলে জানিয়েছে এই 10,000-এর মধ্যে। এনসিপি কি আসলেই হতাশ করলো জাতিকে? প্রথমত আপনার মানে রাশেদ ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে যে আমরা মনে হয় দুজন ডিবেট করছি। ব্যাপারটা আসলে এরকম না। আমি রাশেদের বক্তব্যের কোনো জবাব দেওয়ার জন্য সেই কথা বলি নাই, আমি একটা বাস্তবতা তুলে ধরেছি এবং জাতীয় সরকার কেন হয়নি সেইটাও বাস্তবতার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুক্ত ছিল না, বরং তাদের প্রস্তাবই ছিল সেটা। তো তারপরে আমি আর সেদিকে যাব না, তবে 3টা যে বলয়, সেই বলটা আসলে এটা আমি কিন্তু এটা বলি না 3 বলের এনসিপি প্রধান, আমি সেটা বলেছি। যদি আপনি আবার একটু ব্যাকে যান, যে সরকার মনে করেছে 3 বলয় থেকে 3টা আসলে দলের কাউকে পিক করলে মোটামুটি একটা মানে না, সরকার সেটি বিভিন্ন সময় প্রমাণ করে, বিভিন্ন ছোটখাটো বৈঠকের ক্ষেত্রেও আলাদা করে এই 3 দলকেই ডাকা হয়। না, আরেকটা বিষয় ধরেন, এখন ধরেন আপনার ইনোভেশনের সার্ভেতে কেন আপনার এই এনসিপির পরে আর কোনো দল খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাও একটা বিষয়। ধরেন ব্যাপারটা এটা না যে ধরেন আমরা বড় দল হয়ে গেছি, সেই ধরনের স্পর্ধা কিংবা অহম কোনো কিছু আমাদের নাই, থাকা উচিত না, এবং আমরা 6 মাস ইভেন আমরা দল হিসেবে তো আপনার ওনাদের দলের চেয়েও অনেক, কিন্তু আপনারা যেভাবে কমছেন তাতে না এইটা দেখেন দল হিসেবে সরকার আপনাকে যেভাবে তুলে ধরেছে আমাদেরকে তো কোণঠাসা করেছে, আপনি দেখতেছেন না কেন আপনার জরিপে নাম আসে? ওই জরিপ যে সঠিক তার নিশ্চয়তা কি? এই না, বিষয়ে জরিপ তো সরকার করেনি, সেটি তো যেই করুক না কেন প্রথমত এই সরকারের তো বিষয়টাতে কোনো আসতেছে প্রভাব যে থাকতে পারে সেখানে, পারে না? বাংলাদেশের একটা বড় সংকট হলো যে আপনার আজকে যে বিতর্কটা এখনো চলছে, বিগত সরকার কিন্তু বাংলাদেশকে আপনার এলডিসি থেকে গ্রাজুয়েট করার জন্য একেবারে প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছিল এবং একটা রাজনৈতিক এজেন্ডা নির্ভর। কাকে কাজে লাগিয়েছিল? বাংলাদেশের সবচেয়ে বড় যে আপনার পরিসংখ্যান সংস্থা বিবিএস, সেই বিবিএসকে কাজে লাগিয়েছিল। বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি যে গবেষণার খরা, বাংলাদেশের এই যে গুজব নির্ভর অর্থনৈতিক ডাটা, সরকারের যে ডাটা, সব কিছু মিলিয়ে যে বাংলাদেশের যে গবেষণাগুলো এখন হচ্ছে, প্রথমত আপনি প্রতিটা গবেষণায় আসলে প্রশ্নবিদ্ধ এবং এক একটা গবেষণায় এক একটা ফ্রেমিং করছে। এবং তারপরও তাদের প্রতি মিনিমাম সম্মান রেখেও বলছি যে এনসিপির আসলে এই গবেষণায় হারানো কিংবা জেতার কিছুই নেই। এনসিপি সত্যিকার অর্থে এখন পর্যন্ত সব উপজেলায় কার্যকর কমিটি দিতে পারেনি এবং এটা ব্যর্থতা না, আসলে এটা হলো যে উত্থান পর্বে আপনি এই 6 মাসে কতটুকু পেরেছেন, এবং পারার চেয়ে বড় বিষয় হলো যে আপনি যে রাজনৈতিক লাইনটা ঠিক করছেন সঠিক রাজনীতিটা করতে পারছেন কিনা। আমার মনে হয় যে এনসিপি সঠিক রাজনীতির উপরেই এখন পর্যন্ত আছে। তাহলে জরিপে আপনারা কমছেন কেন জনপ্রিয়তা? জনপ্রিয়তা আপনি এই জরিপ তো মানে এই জরিপ জনপ্রিয় যদিও মনে হয় যে এই জরিপ একটা আপনার ভ্যালিড জরিপ, তাহলে তো আপনার আওয়ামী লীগ এখনো একটা বড় শক্তি, কিন্তু একটা খুনি শক্তি আপনার 2000 মানুষকে জলজান্ত দিনে দুপুরে গুলি করে আপনার কুপিয়ে হত্যা করে ফেললো। তারপর তার পক্ষে আপনার যে দেশের কত প্রায় 18-19% মানুষ, কত শতাংশ, 18% মানুষ ভোট দিবে, সে দেশে বলছেন আপনার এই জরিপ কিংবা জনরায়ের উপর বিশ্বাস করতে হবে। আপনি মনে করেন না যে 18%, মানে আপনি মনে করছেন যে 18% মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে? অবশ্যই না, অবশ্যই না। এটা আমাদের আসলে যেমন আমরা গত 15 বছর তো আওয়ামী লীগকে মেজার করতে পারি নাই। এখন আওয়ামী লীগের প্রশ্নে আপনারা যেভাবেই বলছেন না কেন, আপনার দলে 18% মানুষ হলে জুলাই যখন তাদের সরকার পড়ে যায় মানুষগুলো কোথায় ছিল? আমরা ঢাকা শহরে কোনো মানুষ দেখি না আওয়ামী লীগের, যাদের দেখেছি তারা আপনার ছোড়া হাতে অস্ত্র হাতে নিশ্চয়ই রাস্তায় নামে না। না, আপনি একটা বিষয় দেখেন, একটা খুনি দলের, একটা খুনি সন্ত্রাসী সংগঠন যাদের বিরুদ্ধে পুরো রাষ্ট্র, পুরো আপনার মানুষ একাট্টা হয়েছে, তাকে আপনি সাপোর্ট করছেন। সেই আপনার যে তথ্য আছে যে কি পরিমাণ আওয়ামী লীগের সাপোর্টার এখন আছে বা নাই, আপনাদের নিজস্ব কোনো গবেষণা এখানে দেখেন, তাহলে একটা যারা আপনি যে নিয়ম মেনে গবেষণা করছে, না নিয়ম দেখেন, আমরা প্রথমে আমি বলছি যে এটা বাংলাদেশের প্রেক্ষাপট বলছি, এবং শুধু এটা না, আপনার ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট এই যে 24-এর আগে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে প্রমাণ করেছে। 41 কি সেটা ছিল? আপনি দেখেন, মানে নির্বাচনের পূর্বে যে পুলগুলো হয়, এই পুলগুলো প্রতিটা সংস্থা আপনাকে পুলের মধ্যে একটা ডেমোক্রেসি আছে,
যে আপনি দেখবেন যেমন এই পোলটার সাথে ব্রেন যুক্ত আছে। ব্রেন আপনি জানেন যে দিস ইজ দ্য সিআরআই অফ বিএনপি। এখন ব্রেন যুক্ত আছে, ব্রেন কি শো করতে চায় সেটার সাথে আপনি আবার মিলাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে, যদিও সেটা তিনি পরে অস্বীকার করেছেন, এইটাতে আসলে কি বলেছেন। তারপর আপনি দেখেন যে ভারতের যে কূটনৈতিকের বয়ানে এই সময় আরেকটা জিনিস প্রকাশিত হলো যে ইউএস বাংলাদেশের জামাতকে কিভাবে দেখতে চায়। আমাদের প্রতিটা পুল হলো একটা প্রজেক্টেড পুল, এবং যেটার সাথে আপনার কোনো মানে কোনো দলের সংস্রব দেখা যায়, স্বাভাবিকভাবে আপনাকে ব্যালেন্স করতে হবে যে আচ্ছা বিএনপির পক্ষে একটা পোল আসছে, জামাতের পক্ষে আসছে, আরো 4-5টা আসছে, 10টা পোলের একটা অ্যাভারেজ নিতে হবে, তাহলে আপনি পোলগুলোর একটা আরো কয়েকটা common জরিপ ground আমাদের পাবেন। দেশে হয়েছে সাম্প্রতিক সময়, আরো তবে দুইটা এনসিপির ব্যাপারে জরিপ আমি বলি, হয়েছে। এনসিপি নিয়ে আপনারা হতাশ সবারই প্রায় হবেন না। কাছাকাছি আপনাদের অবস্থান। হতাশ হওয়ার দরকার নাই, জনগণের হতাশ না, হওয়ার আমরা দরকার নাই। হতাশা বা খুশি হওয়ার বিষয় NCP নয়, সঠিক আমরা- রাজনীতিটা করবে, এবং এনসিপি যতদিন লাগবে, এনসিপি একটা দল 1 বছরে বড় হয়ে যাবে না, এটা যে আমি সম্ভব না ধরে। বিরতির পর আলোচনায় ফিরছি, তার আগে একটু জেনে একটি প্রশ্ন রেখে যেতে চাই। রাশেদ খানের আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনাদের দুজনকেই পেলাম, বেশ কয়েকদিন ধরেই একটা কথা রয়েছে যে খুব শিগগিরই এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হতে যাচ্ছে, ফলে সেটি কোন প্রক্রিয়ায় হচ্ছে, কি কে কে থাকছেন আপনারা নেতৃত্ব পর্যায়ে, সেটি নিয়ে একটু জানতে চাইবো। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। রাশেদ খান, যেটি বিরতির আগে বলছিলাম যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হতে যাচ্ছে, কবে, কিভাবে? দেখেন, এনসিপির যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন একসাথে করেছি, এরপরে আমরা 2019 সালের ডাকসু নির্বাচন একসাথে, নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, এরকম অসংখ্য আন্দোলন একসাথে করেছি। এমনকি এনসিপিতে যারা একদম শীর্ষ পর্যায়ে আছে, ডিসিশন মেকিংয়ে আছে, তাদের অনেকে কিন্তু 2023 সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছে, যে কারণে তাদের সাথে আমাদের রাজপথের একটা বোঝাপড়া আছে। এজন্য তাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ নাহিদ ইসলাম আখতার হোসেন সহ আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ নুরুল হক নূর আমির সহ আমরা একটা বৈঠক করেছি, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আমরা যেহেতু অতীতে একসাথে ছিলাম, এখন আমরা একসাথে পথ চলতে পারি। এখন সমস্যা হচ্ছে যে দলটার নাম কি হবে, আদৌ নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে নাকি এই দুইটা থেকে একটা সিলেকশন করা হবে, নেতৃত্বের জায়গায় কারা থাকবে, নুরুল হক নূর, নাহিদ ইসলাম নাকি অন্য কেউ, এইগুলো নিয়ে এখন আলোচনা চলছে। বাট এনসিপির কয়েকজন নেতা এই আলোচনা চলাকালীন সময়ের মধ্যে মিডিয়াতে নানান ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন, দেখেন আমার বক্তব্য আপনি শুনেছেন, তার বক্তব্য দেখেছেন। তিনি বলছেন আমরা নাকি গণ অধিকার পরিষদের নাম বিলুপ্ত করে, আমাদের ছাত্র যুব শ্রমিক পেশাজীবী সংগঠনগুলো বিলুপ্ত করে আমরা নাকি সবাই নাকি আমরা এনসিপিতে যোগদান করব। দেখেন, যোগদানের কোনো আলোচনা হয়নি। আমরা স্পষ্ট হয়ে বলেছি যে আমরা একসাথে কাজ করতে চাই, এবং আমাদের উভয়ের মধ্যে আন্তরিকতা। এখন এনসিপির মধ্যে কেউ কেউ আছে তারা মনে করে যে আমরা যদি এক হয়ে যাই তাহলে তার নেতৃত্বের জায়গাটা থাকবে না, যে কারণে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তবে আলোচনা যেহেতু চলছে, আমার কাছে মনে হয় যে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে। তবে এনসিপির মধ্যে কেউ কেউ আছে যারা আসলে ঐক্যটা চাচ্ছে না, বাট তাদের শীর্ষ পর্যায়ে যারা রয়েছে তারা আবার ঐক্য চায়। আলাউদ্দিন ভাই নিজে ঐক্য চায়। এখন এই যে তারুণ্যের শক্তি, দেখেন আওয়ামী লীগের পতন হয়েছে, একদিকে আপনার বিএনপির জাতীয়তাবাদ, অন্যদিকে ইসলামিক শক্তির একটি উত্থান, কিন্তু এদেশে ওই আওয়ামী লীগের পতনের পরে আরেকটা মধ্যপন্থা শক্তির কিন্তু এক ধরনের ঘাটতি রয়েছে। তো সেই জায়গা থেকে দেখেন গণ অধিকার পরিষদ এবং এনসিপির যে আলোচনা এক হচ্ছে, এই আলোচনার পরে সারা বাংলাদেশের তরুণদের মধ্যে বা মানুষের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা যদি এক হতে পারি সেটা সবার জন্য ভালো, আর এক হতে না পারলে সবার জন্য খারাপ। জি, আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে জানতে চাই, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নাগরিক ঐক্য শাপলা চেয়েছিল, দেয়া হয়নি, এবং তারা আগে চেয়েছে, যদি দিতেই হয় সেটি তো আসলে তাদের দেওয়া উচিত, এটি অবশ্য তিনি বলেননি। একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু দুটি দল চেয়েছে, তারা আগে চেয়েছে, আপনারা এখন জোর দাবি জানাচ্ছেন, কিন্তু যদি সেই তালিকায়, নতুন যে তালিকার প্রধান নির্বাচন কমিশনার করছেন, সেখানে যদি শাপলা দেওয়া হয় তাহলে তো নাগরিক ঐক্যের পাওয়ার কথা, আপনারা কেন এত জোর দিচ্ছেন? প্রথমত এখানে একটা বিষয়, যেটা আমার সময় কম, আমি করছি যে আমরা গতকাল 4 পৃষ্ঠার একটা চিঠি দিয়েছি নির্বাচন কমিশনকে। তো সেই চিঠিতে আমরা উল্লেখ করেছি যে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তার সাথে আমাদের যে টিম ছিল, 3 জনের টিম এই পুরো প্রসেসটাকে তত্ত্বাবধান করেছে, তাদের সাথে আলোচনা ছিল যে শাপলা কি প্রতীক হিসেবে আসতে পারে কিনা। তখন তারা বলেছে যে হ্যাঁ, প্রতীক হিসেবে আসতে পারে, এটা কোনো বাধা নেই। তখন তাদের আলোচনার ভিত্তিতে আমরা শাপলাটা আমাদের প্রস্তাবনা উঠিয়েছি মানে আমাদের শাপলাটা শুরু হয়েছে কোথা থেকে, আমরা সারা দেশে পোল দিয়েছিলাম যে আসলে আমরা নতুন রাজনৈতিক দলে কি প্রতীক চান। তো সেখানে আমাদের শাপলা আপনার বেশি ভোট পেয়ে শাপলা আমাদের বিবেচনার মধ্যে এসেছে। তখন আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলি,
তখন তারা শাপলাকে আমাদেরকে গ্রিন সিগন্যাল দিল। পরে যখন আমরা জমা দিলাম এবং স্বাভাবিকভাবে আমাদের ওই সময় একটা হাইপ ছিল যে আসলে কিভাবে আপনার সারা দেশ থেকে অফিস, তারপরে ভোটার লিস্ট সবগুলো যতটুকু আপনার ওদের রিকোয়ারমেন্ট ছিল সবগুলো নিয়ে যখন জমা দিলাম, তখন কিন্তু আমরা সাপ্লাই জমা দিয়েছি। জমা দেওয়ার পর দেখেছি যে আপনার তাদের সাইড থেকে আসা হলো যে না আসলে এটা দেওয়া যাবে না। তারপর যে তাদের চেয়ে না বিকল্প আছে আমাদের, তখন তাদের কলম মূল জায়গাটা হলো যে আমাদের যে বিকল্প বিদ্যমান বিকল্প হলো যে শাপলা পরিবর্তন করেছে, সাদা শাপলা এবং লাল লাল শাপলা। শাপলা। বিষয়টা হলো যে দেখেন আপনি মানে যদি ধানের শীষের কথা বলেন কিংবা আপনি সোনালী আঁশের কথা বলেন কিংবা আপনি তারার কথা বলেন, মানে আমরা যে জাতীয় প্রতীকের যে এমব্লেমটা আছে এটার প্রতিটা অংশকেই আপনি আলাদাভাবে ব্যাখ্যা করতে পারেন। ধরেন এখন প্রতিটা অংশই মানে শাপলা ছাড়া সবগুলোই কিন্তু আপনার কোনো না কোনো দলের প্রতীক হিসেবে স্থান পেয়েছে। তো সেক্ষেত্রে আপনার শাপলার ক্ষেত্রে তাদের যেহেতু বাধা ছিল না, এখন বাধাটা কোন অজানা উৎস থেকে আসছে এটা আমাদের একটা বড় প্রশ্ন। আর একটা বিষয় আজকে যেটা বলছেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তিনি কেন শাপলা প্রতীকে যাবে না এটা কোনো জবাবদিহি করবেন না, এবং যিনি যে জবাবদিহি করবেন না আসলে এই বিষয়টা কিন্তু একটা মানে একটা নির্বাচন যেহেতু বাংলাদেশের সামনে সবার একটা প্রত্যাশার বিষয়, এই সময় একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে উনি কিন্তু এইভাবে দৃঢ়ভাবে বলতে পারেন জবাবদিহি করবেন না। ওনাকে বলতে হবে যে আইনগতভাবে কেন আসলে এই জিনিসটা উঠানো যাবে না, এই কারণটা তো জাতির সামনে ক্লিয়ার করতে হবে। এটা শুধুমাত্র এনসিবির প্রশ্ন না, এটা হলো যে নির্বাচন কমিশনের স্বচ্ছতার প্রশ্ন, জবাবদিহিতার প্রশ্ন। তারা যে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে সেটার একটা লিটমাস টেস্ট কিন্তু এই মার্কার মধ্য দিয়ে এখন সামনে চলে আসছে। আপনারা বেশ কয়েকজনই বলেছেন যে শাপলা ছাড়া নির্বাচন কিভাবে হয় সেটি দেখে নেবেন। এখন আপনারা কোন প্রক্রিয়া আগাবেন? না না, প্রথমত আমাদের দেখেন আদালতে যাবেন নাকি মাঠে এটির সমাধান চাইবেন? প্রথম কথা হলো যে আমরা নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছি। নির্বাচন কমিশন একটা আপনার জবাব দিতে হবে, যে জবাবটা আমাদের কাছে গ্রহণযোগ্য, যে তারা কোন গ্রাউন্ডে শাপলাটাকে তারা নিতে পারছেন না। এখন যদি মনে হয় যে আপনি যেটা বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার তো রাষ্ট্রের একজন কর্মচারী, তিনি যদি বলতে পারেন যে আমি জবাব দিতে বাধ্য না, আমি জবাব দিব না, ব্যাখ্যা করব না, তাহলে একজন রাজনৈতিক কর্মী কেন আপনার দ্বিগুণ আপনার শক্তি নিয়ে বলতে পারবেন না যে একজন প্রজাতন্ত্র কর্মচারী হিসেবে আপনি বাধ্য জবাব দিতে? তিনি সাংবিধানিক একটি পদে আছেন। সাংবিধান কি উনি কর্মচারী নয়? হ্যাঁ, সাংবিধানিক পদে থাকলে তো জনগণের নিয়োগপ্রাপ্ত। তো এই জায়গায় কিন্তু আমাদের দেখতে হবে যে কোনো প্রতিষ্ঠান হাসিনার আমলের মতো ফেসিস্ট আচরণ করে পার পাবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে আমরা আইনজীবীদের 100 জনের উপরে আইনজীবীদের একটা প্যানেল করেছিলাম এবং এই পুরো প্যানেল মিলে আমরা নির্বাচন কমিশনের সিগনেচারটা জমা দিয়েছিলাম যে আইনগত কোনো বাধা নেই, এবং যদি মনে হয় যে পরবর্তীতে আমাদের হাইকোর্টের দ্বার খোলা আছে। জি, আখতারুজ্জামান বাচ্চু, আপনার কাছে জানতে চাই, নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশন এটিও বলেছেন কেউ ফাউল করতে নির্বাচনে নামবেন না, ভালো নিয়তে নামবেন বলে আশা করি। বিভিন্ন সময় রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যে নির্বাচন ঘিরে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার সিসি আশা করছেন যে সেরকম ফাউল করতে কেউ নামবেন না। আপনারা কিভাবে দেখছেন? আমরাও আশা করি প্রধান নির্বাচন কমিশনার যেরকম বলেছেন একটি কেউ নির্বাচনে ফাউল করবেন না বা করতে চাইবেন না, সেটাও আমরা আশা করি। আমরা চাই যে একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনটা কিন্তু একটি উৎসব। আপনি দেখবেন যে বাংলাদেশের জনগণের জন্য নির্বাচন একটি উৎসব। 5 বছর পর নির্বাচন হয়, এটা আপনি অনেকে বলে ঈদের মতো উৎসব, আমি বলি ঈদের চেয়ে বেশি উৎসব। নির্বাচন ঘিরে আপনার কয়েক মাস ব্যাপী প্রচারণা হয়, তারপর মানুষ বাড়ি বাড়ি ঘরে ঘরে যান, মানুষের মন জয় করার জন্য কাজ করেন। তারপর ভোটের ঠিক আগে থেকে 1 মাস ব্যাপী বিভিন্ন মিছিল, মিটিং, 2 মাস, 1 মাস 2 মাস ব্যাপী যে উৎসবটা চলে, এটা আসলে অবিশ্বাস্য। কিন্তু গত ফ্যাসিস্ট আমলে সেটি মানে মানুষ বাংলাদেশে যে নির্বাচন হয়, বাংলাদেশে যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়, এখনকার প্রজন্ম সেটা ভুলতে বসেছে। আপনি সেই উৎসবের কথা বলছিলেন, একটু মন্তব্য জানতে চাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য জেএম জাহিদ হোসেন বলেছেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবে। তার মানে কি সে সেই উৎসবে সামিল হওয়ার জন্য ফিরছেন, এর আগে ফিরবেন না? দেখেন, তারেক রহমান এদেশের বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। একটি রুমে, একটি চেয়ারে, একটি বসে ঘন্টার পর ঘন্টা, 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করে এই বাংলাদেশের চলমান 17 বছর যাবত চলমান গণতান্ত্রিক আন্দোলনের বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন, এবং গণতান্ত্রিক যত রাজনৈতিক দল, মত, পথের যারা একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। তারেক রহমান উৎসব না, তারেক রহমানের কাছে এটা দেখেন পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে, এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন থেকে, একটি শুধু বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল না, অনেকগুলো রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, সবগুলি রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এসে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একটি সফলতার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন। সুতরাং তারেক রহমান ওনার স্বদেশে ফিরবেন, এটাই তো স্বাভাবিক, এবং খুব দ্রুতই উনি দেশে ফিরবেন, কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন।
উনি ওই উৎসবে সামিল না। এদেশের জনগণ তারেক রহমান যেদিন ফিরবেন বাংলাদেশে আসলে জনস্রোত তৈরি হবে, বাংলাদেশের মানুষ উৎসব করবে। তারেক রহমান উৎসব করতে ফিরবেন না, তার অবশ্যই তারেক রহমান ফিরবেন, এটা একটা উৎসব মুখর পরিবেশ হবে। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে কবে তারেক রহমান ফিরবে। আপনি দেখবেন ঢাকা কেন, বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ সেদিন আনন্দে রাস্তায় নেমে আসবে। এটাই মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে আসবে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য নেতৃত্ব দিবে, সাম্য, মানবিক, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দিবে, যে বাংলাদেশে আর কেউ আমাদেরকে গুম করতে পারবে না, কেউ খুন করতে পারবে না, আর কেউ এদেশের বাংলাদেশের মানুষের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ, আমাদের নেতা তারেক রহমান বলেছেন কয়েক সপ্তাহ সবার আগে বাংলাদেশ, অর্থাৎ তফসিল ডিসেম্বরে হবে আমরা যতটুকু জানি। মানে এর আগেই উনি ফিরছেন নাকি তফসিলের পরে ফিরবেন, কোনটি বার্তা আসলে? দেখেন সুনির্দিষ্টভাবে এই জিনিসটি একমাত্র আমাদের নেতা তারেক রহমানই বলতে পারবেন। তবে আমি এতটুকু আপনাকে বলতে পারি, উনি শিগগিরই ফিরবেন, দ্রুতই ফিরবেন। এদেশের মানুষ যেভাবে তারেক রহমান এবং এর জন্য আকাঙ্ক্ষা যেভাবে বসে আছেন যে বাংলাদেশে এই বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল মত পথের মানুষের নেতৃত্ব দিবেন এবং আগামীর বাংলাদেশের, আসলে আমি আপনাকে বলি যে কিছু কিছু মানুষ মানে তারেক রহমানকে ঘিরে, কিছু কিছু মানুষ এই যে বাংলাদেশে নির্বাচনকে ঘিরে প্রধান নির্বাচন কমিশনার এবং আমাদের প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, নির্বাচনকে ঘিরে কিছু মানুষ, আসলে আমি একদম ক্লিয়ার আপনাকে বলি, কিছু মানুষ নির্বাচনকে ঘিরে কিছু মানে ভ্রান্তি বা কিছু মানে শঙ্কা তৈরি করার যে চেষ্টা করছেন, সেটি তারেক রহমান দেশে ফেরার পর ইনশাল্লাহ সব শঙ্কা, সব সংকট সব কিছু কেটে যাবে ইনশাল্লাহ। আমি আমার আরেকটি ছোট এক লাইনে একটু জানতে চাই, এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। এক ধরনের ইঙ্গিত আসলে আপনাদের দিকে বর্তায়, কারণ বিগত কয়েকদিন ধরে মির্জা ফখরুল ইসলামের যে বক্তব্য সেটিকে আওয়ামী লীগের বৈধতা হিসাবে দেখছে এনসিপি। সরি, এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। দেখেন আওয়ামী লীগের বৈধতা দেওয়ার, দেখেন সার্জিস আলম রাজনীতিতে পদার্পণ করার বহু আগে বিএনপি 17 বছর যাবৎ গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আগের, কিন্তু এখনকার প্রেক্ষাপট, এই চলমান জুলাই বিপ্লবেও আমাদের সবচেয়ে বেশি সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী আমাদের খুন হয়েছে, শহীদ হয়েছে। আমাদের সবচেয়ে বেশি নেতাকর্মী এই আন্দোলনে অঙ্গহানি হয়েছে। সার্জিস আলম যদি বলেন, আর হলো শুনেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সংগঠন, বাংলাদেশের মানুষের রক্ত জড়িয়েছে। সুতরাং ফ্যাসিস্টদের বাংলাদেশে পুনর্বাসন অন্ততপক্ষে বিএনপি চায় না, সেটা সার্জিস আলম বা অন্য কেউ চান কিনা আমি জানি না, কিন্তু বিএনপি চান। আমাদের আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।